আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তৃতীয় শ্রেণীর ক্লাস নেব আমাদের পরিবেশ বিষয়ের উপরে। তাই তৃতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমাদের পরিবেশ বইয়ের 120 থেকে 129 পাতা হলো। আজকে 120 থেকে 129 পাতার যে পড়াটা আছে সেই পড়াটা নিয়ে আজকে আমি আলোচনা করব। কেমন? তোমাদের এর আগে আকাশ এই এককের উপরে পাঠ চলছে 119 পাতা পর্যন্ত। পূর্ণিমার সময় চাঁদের আকৃতি কেমন হয়, পূর্ণিমার পরে পরে চাঁদ কেমন আকার পায় অমাবস্যা পর্যন্ত, আবার অমাবস্যার পর থেকে পূর্ণিমা যাওয়ার সময় চাঁদের আকার যে বিভিন্ন রকমের হয় সেই সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। কেমন? আজকে আমরা জানবো আকাশ এই এককের উপরে উপ এককগুলো হলো তারায় তারায় আলোর নদী, তারার কথা, মেঘের কথা, মেঘ বৃষ্টিবাজ, আকাশের রঙের ছটা এবং মিশল আকাশ মাটির পরে। এই উপ এককগুলো নিয়ে আজকে আমরা জানবো। আমি তোমাদের এই বিষয়ে আলোচনা করব। কেমন? প্রথমে দেখো, 1 নম্বরে আছে উপ একক তারায় তারায় আলোর নদী। দেখো, নদী, তারা মানে নক্ষত্র। আচ্ছা বলো তো, এই তারাদের আমরা কোথায় দেখতে পাই? রাতের আকাশে। একদম তাই। রাত্রিবেলার আকাশে যদি আমরা দেখব যে অসংখ্য তারা মিটমিট করে, জ্বলজ্বল করে। কোনোটা আবার খুব ছোট্ট, আবার কোনো আলোটা একটু বড় মনে হয়। কেন মনে হয় জানো? আসলে তারাগুলো অনেক দূরে থাকে। আমাদের এই পৃথিবী থেকে তারারা আকাশে অনেক দূরে থাকে। এই দূরে থাকার জন্যে ওই নক্ষত্র বা তারাদের আলো পৃথিবীর বুকে আসতে সময় লাগে এবং দূরে থাকার জন্য ওদের আলোগুলো ওই রকম মিটমিট করে। এটা আমরা অমাবস্যার রাতে আকাশে, অর্থাৎ আকাশে যখন চাঁদ থাকে না তখন আমরা ওই তারাদের স্পষ্ট আমরা মিটমিট করতে দেখতে পাই, তাই তো? কারণ অমাবস্যার ওই ঘন অন্ধকার রাতে নক্ষত্রদের অর্থাৎ তারাদের আলো স্পষ্ট বোঝা যায়। এখন তোমরা বলবে যে স্যার, ওই তারাদের আমরা অত ছোট মিটমিট করতে দেখি কেন? এটা বলার আগে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তোমরা রাস্তার যে ল্যাম্প পোস্টের আলো দেখতে পাও, সেই ল্যাম্প পোস্টের আলো যখন কাছে থাকি, আমরা যখন দেখি কাছ থেকে, তখন ল্যাম্প পোস্টের আলোটা কি বড় বলে মনে হয়, উজ্জ্বল বলে মনে হয়। যত আমরা ল্যাম্প পোস্ট থেকে দূরে চলে যাব তখন কি আমরা আর সেই আগের মতো উজ্জ্বল আলো বা ল্যাম্পটাকে বড় দেখতে পাবো কি? না। যত দূরে দূরে চলে যাব তত ল্যাম্প পোস্টের আলোটা মৃদু মৃদু মনে হবে, মিটমিট মনে হবে এবং ল্যাম্পটা খুব ছোট্ট বলে মনে হবে। আকাশের তারারা যাদের খুব ছোট্ট মনে হচ্ছে তারা নিশ্চয়ই অনেক দূরে আছে, সেটার জন্যে, অথবা তাদের আকার ছোট হওয়ার জন্য হতে পারে। আবার যে আলোগুলো আমরা একটু বড় আকারের দেখি সেগুলো আকারে বড় বা দূরের গুলোর থেকে সামনে থাকার জন্য একটু বেশি আলো মনে হয়, তাই না? এরকম তো হতে পারে। এবারে আসি, যদি আমরা রাতের আকাশের দিকে তাকাই তখন মনে হয় আকাশের এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে আলোর একটা রেখা আমরা দেখতে পাই, আলোর ছটা আমরা দেখতে পাই।
ওই যে আমরা আলোর যে প্রভাটা আমরা দেখতে পাই তাকে কি বলে জানো? তাকে বলে ছায়াপথ। কি বললাম? তাকে ছায়াপথ বলে। তোমাদের বইয়ের 120 পাতার এই যে অংশটা দেখো, রাতের আকাশের দিকে কখনো তাকিয়ে দেখেছো কি? কখনো কখনো আকাশের একদিক থেকে অন্যদিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে আছে দেখতে পাবে। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে। তাহলে এই যে ছায়াপথ, ছায়াপথ ব্যাপারটা কি? তাহলে এটা আমরা জানলাম যে আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা আবছা আলোর আভা আমরা দেখতে পাই। আসলে এগুলো ওই নক্ষত্রগুলো আলো, একটা আবছা আলোর আভা আমরা, এটাকে ছায়াপথ বলে। কেমন? তাহলে তোমরা এই অংশটা পড়বে। এবার এখানে যে ছকটা আছে এটা তোমরা করে নেবে। কেমন? এই যে দেখো, রাতের আকাশে তারাদের, তোমাদের বইয়ের দিকে তাকালে দেখো ছবিতে দিয়েছে, এই যে তারাগুলো মিটমিট করছে। পরের পাতায় তারার কথা, মেঘের কথা। এই যে তারা অর্থাৎ নক্ষত্রদের যদি আমরা দেখি, দেখব সন্ধ্যার আকাশে যে তারাগুলো পূর্ব দিকে ছিল, কয়েক ঘন্টা পরে যদি আমরা সেই তারাগুলোকে আবার দেখতে যাই, দেখব যে তারাটা পশ্চিম দিকে, তারাগুলো পশ্চিম দিকে সরে সরে যাচ্ছে। সূর্য যেমন কি সকালে পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে ঢলে পড়ে, পশ্চিম দিকে অস্ত যায় বিকালে, তারারাও কিন্তু ওই রকম পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়। আসলে কিন্তু তারারা যায় না, তারারা আকাশে স্থির থাকে। তাহলে তোমরা বলবে স্যার এই যে বারবার বলা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে সূর্য যায় বা তারারা, আসলে কি বলতো, সূর্য বা নক্ষত্র, ওই তারারা আকাশে স্থির থাকে। তাকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। পৃথিবী ঘোরার ফলে পৃথিবী কোন দিক থেকে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তাই এটা মনে হয় যে সূর্য বা ওই তারাদের পূর্ব থেকে পশ্চিম দিকে সরে সরে যায়, এটা আমাদের মনে হয়। কেন? এরপরে দেখবে অনেক সময় তারাদের আমরা মেঘে ঢাকা পড়তে দেখতে পাই, বা পূর্ণিমার চাঁদকে আমরা দেখেছি যে ওই রকম মেঘে ঢাকা পড়তে দেখতে পাই। এখন তোমরা বলবে যে স্যার মেঘ কি? মেঘে ঢাকা, মেঘ কোথা থেকে এলো বা কোথা থেকে সৃষ্টি হয়, মেঘ কিভাবে সৃষ্টি হয়, এগুলো তোমাদের মনে প্রশ্ন জাগছে। মেঘ বলি ব্যাপারটা, মেঘ কিভাবে সৃষ্টি হয় বা মেঘ কি এটা বলার আগে তোমাদের দেখো বইয়েতে একটা ছবি দিয়েছে, দেখো এই যে দুধ ফুটছে বা জল যখন ফোটানো হয়, মা দেখবে যখন জল ফোটাচ্ছে বা ভাত বসায়, তখন দেখবে যে ওই রকম মনে করো এরকম একটা উনুনেতে একটা পাত্র বসানো আছে, এতে কি আছে? জল আছে মনে করো, আর এটা আগুন। কেমন? এখানে জল, দেখবে জল যখন ফুটছে এরকম ধোঁয়ার মতো উঠে থাকতে আমরা দেখি, উঠে যেতে দেখি। আবার শীতকালে পুকুরে দেখবে, দিকে তাকালে দেখবে যে পুকুরের উপর থেকে একটা ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। এটাকে কি বলে জানো? এটাকে বলে বাষ্প। এই যে জল থেকে যেটা উঠে যাচ্ছে ধোঁয়ার মতো, এটাকে বলে জলীয় বাষ্প। এখন এই জলীয় বাষ্প কোনো রং থাকে না, কিন্তু এটাকে দেখলে সাদা বলে মনে হয়। কেন জানো? আসলে এতে এই যে বাষ্পগুলো যাচ্ছে, এতে জলকণা আছে, সেই জলকণাতে কি হচ্ছে, আলো পড়ে ওই রকম সাদা মনে হয়। কেমন? এইবার এই যে বাষ্পটা উঠে গিয়ে বাতাসে যে ভাসমান ধূলি কণাগুলো আছে তাতে আশ্রয় নেয়, ওই জলকণাগুলো আশ্রয় নেয়। এবার চলে আসি মেঘ। এটা যদি তোমরা বুঝে থাকতে পারো, এবার চলে এসো যে সূর্য দিনের বেলায় সূর্যের তাপে পুকুর, নদী, নালা, খাল, বিল প্রভৃতি জলাশয়ের জল এইরকম বাষ্প আকারে ওপরে উঠে যায়। আর ওপরে বাতাসে কি থাকে? বাতাসে ভাসমান ধূলি কণা থাকে। ওই যে ছোট্ট ছোট্ট জলকণাগুলো সেই ধূলি কণাকে আশ্রয় করে বাতাসে ভেসে বেড়ায়। তাহলে মনে করো একটা পুকুর, আমি মনে করো এই পুকুরেতে জল আছে। এবার দিনের বেলায় সূর্যের তাপে
কি হচ্ছে, বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে। উঠে গিয়ে বাতাসে যে ভাসমান ধূলিকণাগুলো আছে সেই ধূলিকণাকে আশ্রয় করে এই রকম কি হয়, বাতাসে ভেসে বেড়ায়। এবার ছোট্ট ছোট্ট জলকণা, ওই যে জলকণাগুলো যে একটা জায়গাতে আছে, কেমন, এটাই হচ্ছে মেঘ। এইভাবেই মেঘ সৃষ্টি হয়। তাহলে কি না, দিনের বেলায় সূর্যের তাপে পুকুর, নদী, নালা, খাল, বিল, সমুদ্র প্রভৃতি জলাশয়ের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। যত উপরে ওঠে তখন কি হচ্ছে, ঠান্ডায় ওই জলকণাগুলো জমতে থাকে, একটু বড় জলকণায় পরিণত হয়। কেমন, ওই জলকণাগুলো যখন বাতাসে ভেসে বেড়াচ্ছে তখন মেঘ, এইভাবেই মেঘ সৃষ্টি হচ্ছে। এবার ছোট্ট জলকণাগুলো যখন জমে বড় জলকণায় পরিণত হয় তখন কিন্তু আর বাতাসে ভেসে থাকতে পারে না। তখন কি, ভারী জিনিস কি হয়, নিচের দিকে নেমে আসে। তখন দেখবে এবারে মেঘ থেকে এরকম বৃষ্টি আকারে নেমে আসে, আমরা পড়তে দেখেছি। কেমন, তাহলে মেঘ থেকে বৃষ্টি হলো। তাহলে মেঘ কিভাবে সৃষ্টি হয় সেটা তোমরা জানলে। এই ছকটা তোমরা পূরণ করে নেবে। পরের পাতায় চলে এসো, মেঘ, বৃষ্টি, বাজ। তাহলে মেঘ হলো, মেঘ থেকে জলকণাগুলো ভারী হয়ে বড় জলকণা আর বাতাসে ভেসে থাকতে পারে না, সেটা বৃষ্টি রূপে নেমে আসে। এবার বাজ বা বজ্রপাত, এই কথাটা আমরা শুনে থাকি, কেন, তোমরা শুনেছ। এখন বাজ বা বজ্র কি না, দেখবে যে হঠাৎ করে মেঘ থেকে ওই রকম আওয়াজ হচ্ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মাঝে কি হচ্ছে, বিকট একটা আওয়াজ হচ্ছে এবং একটা আলোর ঝলকানি, বিদ্যুতের ঝলকানি যেন চলে আসছে আমাদের এই পৃথিবীর দিকে, মাটির দিকে। ওটাকেই বলে বাজ বা বজ্রপাত। এটা কিভাবে হয় জানো? তোমরা এটা বোঝানোর আগে আমি বলি, তোমরা দেখবে যে বিদ্যুতের যে তারগুলো গেছে, কারেন্টের যে তার, সেই তারেতে দেখবে কোনো কাক বা পাখি উড়ে বসতে গিয়ে যদি দুটো তারের মধ্যে লেগে যায় তাহলে কি হবে, দেখবে একটা হঠাৎ একটা আওয়াজ হয়ে কি হবে, একটা আলোর ঝলকানি হয়ে সেই পাখিটা মরে যায়। এই যে শব্দটা হলো বিদ্যুতের ওই যে ঘর্ষণের ফলে দুটো তারে লেগে যাওয়ার জন্য কি হলো, একটা স্পার্কিং তৈরি হয়ে ওই রকম একটা আলো ছিটকে গেল এবং একটা বিকট শব্দ হলো। মেঘেরা তো ভেসে বেড়ায়। মেঘের মধ্যে তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন তোমরা জানতে পারবে যে আধান, হ্যাঁ, নেগেটিভ এবং পজিটিভ, এই যে কথাগুলো, ওই বিদ্যুতের ক্ষেত্রেও ওই রকম একটা ঘটনা ঘটেছিল। মেঘেতেও ওই রকম পজিটিভ এবং নেগেটিভ এই রকম দু ধরনের মেঘ থাকে। কি হচ্ছে না, বাতাসে যখন ভেসে বেড়াচ্ছে দ্রুত বেগে যাওয়ার ফলে, সংঘর্ষের ফলে, একটা কি হচ্ছে, আঘাতের ফলে ওই আধানগুলোর মধ্যে কি একটা বিদ্যুৎ তৈরি হয়। সেই বিদ্যুৎটাই কি হচ্ছে না, আমাদের মাটির দিকে নেমে আসে এবং সেটা খুব শব্দ আকারে এবং আলোর ঝলকানি আকারে নেমে আসে। সেটাকেই বলে বাজ বা বজ্র। কেমন, এখন তোমরা দেখবে এই বাজ বা বজ্র কি হচ্ছে, যে গাছগুলো খুব লম্বা গাছ সেই গাছে আমরা পড়তে দেখি। কি, নারকেল গাছ, তাল গাছে আমরা পড়তে দেখি, নারকেল গাছে। কেন না, নারকেল গাছগুলো আকাশের কি হচ্ছে, অনেকটা উঁচু হওয়ার জন্য মেঘের কাছে থাকে, ফলে ওই বজ্রপাত যে আলোর যে বিদ্যুতের ঝলকানিটা ওই গাছগুলোতে পড়ে এবং গাছগুলো পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। তোমরা দেখবে অনেক সময় ওই নারকেল গাছগুলোকে কেটে টুকরো টুকরো করে কোথাও কি করে না, কোনো পুকুরের ধারে ওগুলোকে দিয়ে ঘাট তৈরি করে। এটা তোমরা দেখবে তোমাদের পড়ার মধ্যে এটা আছে, মেঘ, বৃষ্টি, বাজ, এটা তোমরা ভালো করে পড়বে। কেমন, আর এই অংশটা পূরণ করে নেবে, এই ছকটা। এরপরে আসছে আকাশে রঙের ছটা। আকাশে রঙের ছটা, এইটা, এই উপেদকটা দেখো, এইটা তোমরা দেখেছো। এটা, এটাকে কি বলে তোমরা জানো, কি বলে না, রামধনু বা রংধনু বলে। এটা কখন আমরা দেখতে পাই জানো? বৃষ্টি হওয়ার পরে, সূর্য উঠলে তারপরে আমরা এটা দেখতে পাই। এটা কিভাবে তৈরি হয় না, বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির মধ্যে জলকণাগুলো সেগুলো কি হচ্ছে, বাতাসে আছে, সেই জলকণার উপরে সূর্যের আলো পড়ে কি হচ্ছে, আলো আলো বিচ্ছুরিত হয়, সাতটা রঙে ভেঙে যায়, রঙে বিচ্ছুরিত হয়।
ওই যে আমরা 7টা রঙের যে বিচ্ছুরিত অংশটা দেখতে পাই, সেটাকেই আমরা রামধনু বা রংধনু বলি। কেমন? এখন এখানে তোমাদের মতো ছেলে মেয়েরা বলছে যে এতে কটা রং, কেউ বলছে 4টে, কেউ বলছে 5টা। আসলে 4টেও নয়, 5টাও নয়। কটা রং থাকে জানো? আসলে 7টা রং থাকে। সেই রংগুলো আমি লিখছি, দেখো বোর্ডের দিকে। আমি এখানে লিখছি, দেখো কি রং থাকে না, বেগুনি থাকে, নীল থাকে, আকাশি রং থাকে, সবুজ থাকে, হলুদ থাকে, কমলা আর লাল। এই 7টা রং থাকে। কি বললাম? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টা রং থাকে। এবার এই 7টা রং তোমরা পরপর মনে রাখবে কি করে? তার একটা সহজ পদ্ধতি আছে। এর প্রত্যেকটা প্রথম অংশটার নাম আমি যেগুলো গোল করছি। বে, নি, আ, স, হ, ক, লা। বে, নি, আ, স, হ, কলা। বে বেগুনি, নি নীল, আ আকাশি, স সবুজ, হ হলুদ, ক কমলা, লা লাল। এই 7টা রং আমরা কি রামধনুর মধ্যে দেখতে পাই। কেন? রংধনুর মধ্যে দেখতে পাই। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে 7টা রং পর পর বলো, তোমরা এইভাবে মনে রাখবে, বেনিয়া সহকলা, এবং এই যে রংগুলো তোমরা লিখে ফেলতে পারবে। কেমন? এবার তোমরা বলবে, তোমাদের মনে প্রশ্ন জাগছে যে রামধনুকে আমরা অনেকক্ষণ দেখতে পাই না। একদম তাই। কেন দেখতে পাই না? না, রোদের, সূর্যের যে রোদ, যে সূর্যের আলো তাপেতে ওই ছোট্ট ছোট্ট জলকণার উপরে পড়েই তো হয়েছিল। জলকণাগুলো বাষ্প হয়ে কি হয়, মিশে যায়। ফলে কিছুক্ষণ পরে দেখবে ওই রামধনু মিশে গেছে, আর আমরা দেখতে পাই না, তাই না? তাহলে এই জন্য আমরা আর রামধনুকে দেখতে পাই না। এই অংশটা তোমরা পড়ে নেবে। এরপরে নিঝলো আকাশ মাটির পরে, এই অংশটা দেখো। এই অংশটা কি বলছে এখানটা? না, এটা পড়লে তোমরা জানতে পারবে যে আমরা যদি দূরের আকাশের দিকে তাকাই, দেখলে মনে হবে যে আকাশটা কি হচ্ছে, কিছুটা দূরে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়। এই যে কিছুটা দূরে মাটির সঙ্গে, মনে করো আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, এখানটায় অনেক গাছপালা আছে, এরকম গাছপালা মনে করো আছে। এবার যদি দেখা হয়, এখানটায় যদি আমরা দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে যদি দেখি, যে মনে হবে যে আকাশটা যেন এইরকম ভাবে এসে মিশে গেছে। এই যে যে অংশটার সঙ্গে মাটির মনে হচ্ছে, যে অংশটার সঙ্গে আকাশটা মিশে গেছে, সেটাকেই বলা হয় দিগন্ত রেখা। এইরকম ভাবে মনে হবে, ওদিক থেকে যদি মনে হয় এইরকম একটা, এই যে মাটির সঙ্গে এসে মিশে গেছে, এটাকে আকাশ যদি ভাবি। এটা খোলা মাঠেতে গিয়ে যদি তোমরা দেখো, দেখবে যে আকাশটা স্পষ্ট বুঝতে পারবে যে আকাশটা যেন একটা কড়া উল্টে দিলে যেমন হয়, সেরকম মনে হবে কিছুটা দূরে গিয়ে যেন আকাশটা মিশে গেছে। কিন্তু আসলে তা নয়। আবার যদি তুমি কিছুটা এগিয়ে যাও, দেখবে আকাশটা আবার সেই ওপরেই আছে, আবার দূরে গিয়ে যেন মনে হচ্ছে আকাশটা মিশছে। এটাকেই বলা হয় দিগন্ত রেখা বা দিক চক্র রেখা। কি বললাম? দিগন্ত রেখা, দিগন্ত রেখা বা দিক চক্র রেখা। কেমন? এই মোটামুটি তোমাদের পড়া এটা। তাহলে তোমরা 120 থেকে 129 পাতা পর্যন্ত যে পড়াটা আমি বোঝালাম, সেটা তোমরা ভালো করে পড়বে, আর এই ভিডিওর অংশটা দেখবে। আমার বোঝানোটা সঙ্গে তোমরা যদি পড়ে নাও, দেখবে তোমাদের আরো স্পষ্ট হয়ে যাবে, আরো পরিষ্কার হয়ে যাবে, বোঝাটা সহজ হয়ে যাবে। কেমন? এইবারে চলে আসছি আজকের পড়ার মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো। 1 নম্বর, কোন তিথিতে ছায়াপথ দেখা যায়? অমাবস্যা তিথিতে। মেঘ কিভাবে সৃষ্টি হয়? বাজ বা বজ্র কি?
রামধনু কি, রামধনুতে কয়টি রং থাকে, রামধনু কখন সৃষ্টি হয়, রামধনুতে থাকা রংগুলি পরপর লেখো, দিগন্ত রেখা বা দিক চক্র রেখা কাকে বলে। এই 8টা প্রশ্নের উত্তর তোমরা লিখে হোয়াটসঅ্যাপে, বিদ্যালয়ের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে পাঠিয়ে দেবে, আমি দেখে নেব। কেমন? তাহলে তোমরা এই পড়াটা ভালো করে পড়বে, আর এই উত্তর এটা পড়ার পরে ভালো করে বুঝে এই উত্তরগুলো লিখবে। কেমন? তাহলে তোমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।